স্ক্রিন ভিজিবল? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আজকে সবচেয়ে আগে যেটা আমরা করব সেটা হচ্ছে যে নর্মাল যে আমাদের এই যে এইচটিএমএল পেজগুলো রয়েছে, ঠিক আছে, এইচটিএমএল পেজে তোমরা যখন ডিজাইনিং করবে বা চেঞ্জেস মডিফিকেশন করবে, তো তোমাদের তখন কিছু ইমেজ আপলোড করার দরকার হতে পারে, তাই না? ইমেজ আপলোড করার দরকার হতে পারে মানে নর্মাল যে ইমেজ যেটা আমরা আইএফজি এসআরসি দিয়ে করি, তো সেটার জন্য আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজ রাখি, কারেক্ট? আমরা আমাদের প্রজেক্টের মধ্যে ইমেজটা রাখি। এবার সেই ইমেজকে যদি আমরা আমাদের যে কোনো এইচটিএমএল পেজের মধ্যে ইউজ করতে চাই, তখন আমরা জিনিসটাকে কিভাবে ইউজ করব, ইমেজটাকেই বা কোথায় রাখবো, কিভাবে ইউজ করব? ধরো index.html পেজ যেটা রয়েছে, আমি এখানেই একটা যদি কোনো ইমেজকে ইউজ করতে চাই, তাহলে সবচেয়ে আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রজেক্ট ফোল্ডারের এখানে, ঠিক আছে, একবার settings.py-টা ওপেন করে আমরা দেখি এখানে কোনো মিডিয়া পাথ আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমাদের অলরেডি একটা মিডিয়া পাথ আছে। এবার এই যে মিডিয়া পাথ আমাদের অলরেডি বানানো রয়েছে, তো মিডিয়া পাথটাকে আমরা কিভাবে জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে? এবার মিডিয়া পাথের বেস ডিরেক্টরিতে আমাদের একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মিডিয়া পাথের বেস ডিরেক্টরিতে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কিরকম চেঞ্জ হবে? যে আমরা নর্মালি যেভাবে ইমেজকে ইউজ করি, ঠিক আছে, সেই প্রসেসেই ইমেজকে ইউজ করব, কিন্তু আমাদের ইমেজটা আগে থেকে ওখানে থাকতে হবে, ঠিক আছে? ইমেজটা আগে থেকে ওখানে থাকতে হবে, কারণ যদি ইমেজ আমাদের ওখানে আগে থেকে না থাকে তাহলে আমরা সেটাকে ইউজ করতে পারবো না। এই যে স্ট্যাটিক বলে একটা ফোল্ডার রয়েছে, মানে স্ট্যাটিক বলে একটা যে পাথ বানানো আছে, স্ট্যাটিক ইউআরএল, এর ভেতরেই বেসিক্যালি আমাদেরকে ইমেজগুলোকে সব রাখতে হবে। এর ভেতরে আমাদেরকে একটা আগে ফোল্ডার বানাতে হবে। তো স্ট্যাটিক ফোল্ডারটা আমাদের এই মোমেন্টে দেখো প্রজেক্টে বানানো নেই, ঠিক আছে? মিডিয়া তো এখানে একটা রয়েছে, কিছু কিছু বেসিক অপশনগুলো যেগুলো আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, বা ফাইল আপলোডিং এর সময় সিভি আপলোড করেছি, ঠিক আছে, ইমেজেস আপলোড করেছি। এটা হচ্ছে আমাদের অ্যাপের থ্রু থেকে আপলোড হওয়া কন্টেন্ট, ঠিক আছে? এই মিডিয়া ফোল্ডারের ভেতরে আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে, এগুলো আমাদের সবকটা কিন্তু অ্যাপের থ্রু থেকে আপলোড হয়েছে, মানে আমরা যে ফাইল আপলোডিং এর ফাংশন লিখেছিলাম এইচটিএমএল ফর্ম থেকে, সেটা আপলোড হয়েছে, ঠিক আছে, ডাইনামিক্যালি। কিন্তু এখন যদি আমাদেরকে স্ট্যাটিক ইমেজকে অ্যাক্সেস করতে হয়, তাহলে স্ট্যাটিক ইমেজকে অ্যাক্সেস করার জন্য আমরা কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করতে পারি? তো এটার জন্য আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারে আরেকটা ফোল্ডার বানাচ্ছি, যেটার নাম দিচ্ছি স্ট্যাটিক। স্ট্যাটিক ফোল্ডারের ভেতরে আমি আরেকটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, দ্যাট ইজ ইমেজ, ঠিক আছে? এবার এখানে ধরো আমি একবার দেখে নিই যে কোথাও আমার কিছু ইমেজ আছে কিনা যেটা মোটামুটি ইউজ করা যেতে পারে। হুম, হ্যাঁ, একটা ধরো পিএনজি ফাইল রয়েছে, ঠিক আছে, বা যে কোনো একটা র্যান্ডাম আমি ইমেজকে নিচ্ছি। ইমেজকে নিয়ে আমাদের যেখানে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ফোল্ডারের ভেতরে ঢুকে আমি সেটাকে পেস্ট করে দিচ্ছি। তুমি চাইলে ডাইরেক্টলি ফোল্ডারের ওপর রাইট ক্লিক করেও করতে পারো। আমি এখানে প্রজেক্টের ভেতরে ঢুকে জিনিসটাকে পেস্ট করছি। একটা ইমেজ আমি এখানে পেস্ট করলাম। এবার ন্যাচারালি এটা এখানে ভিজিবল, ঠিক আছে? আমি এটাকে জাস্ট একটু রিনেম করে দিচ্ছি, কারণ স্পেসের জন্য অনেক সময় ইস্যু হয়, তো আমি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই ইমেজটাকে আমরা কিভাবে অ্যাড করব? এবার এই যে ফোল্ডারটা বানিয়েছি, এটা তো না হয় ইউআরএল আছে, কিন্তু
জ্যাঙ্গো প্রজেক্টের রুলস কি? আমরা যখনই কোনো ফোল্ডার বানাবো, যেরকম আমরা মনে করে দেখো যখন টেমপ্লেটস বানিয়েছিলাম, টেমপ্লেটস বানিয়ে তো আমরা সেটার বেস ডিরেক্টরি পাথ দিয়েছিলাম, কারেক্ট? আমরা সেটার বেস ডিরেক্টরি পাথ দিয়েছিলাম, না হলে টেমপ্লেট ডিটেক্ট হতো না। সিমিলারলি আমরা এখানে স্ট্যাটিক ফোল্ডারের জন্য একটা পাথ বানিয়ে নিচ্ছি, স্ট্যাটিক ফাইলস আন্ডারস্কোর dirs, মানে স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরি, মানে এই ফোল্ডারের ভেতরে যা যা আরো ফোল্ডার থাকবে সেগুলো যাতে সব ডিটেক্ট করে। বক্স ব্র্যাকেটে os ডট পাথ ডট জয়েন বেস dir স্ল্যাশ সরি কমা সিঙ্গেল কোটের ভেতরে আমাদের ফোল্ডারের নাম স্ট্যাটিক। ঠিক আছে, এখানে এরর দিচ্ছে কেন? আচ্ছা, ওএস কে ইম্পোর্ট করা নেই। একদম টপে গিয়ে দেখো যেখানে সবকিছু ফ্রম ফাইল এগুলো সব লেখা আছে, এখানে একটা ইম্পোর্ট ওএস লিখে দাও। এখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি অ্যাডও হয়ে যাবে ইম্পোর্ট ওএস। একদম টপে গিয়ে লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের সেটিংস ডট পাইতে স্ট্যাটিক ফোল্ডারের পাথ রেডি হয়ে গেল। ঠিক আছে, স্ট্যাটিকের ইউআরএল ছিল, এবার ডিরেক্টরির পাথ আমরা রেডি করলাম। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ধরো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমি যদি এই ইমেজটাকে শো করাতে চাই, তাহলে আমি কিভাবে করব? নর্মালি এইচটিএমএল এ ইমেজ শো করানোর অপশন হচ্ছে আইএমজি ট্যাগ। ঠিক আছে, আইএমজি ট্যাগ সিঙ্গেল ট্যাগ, মানে যার কোনো সেপারেট ক্লোজিং ট্যাগ হয় না। এরকম আইএমজি আছে, তারপর তোমার ব্রেক ট্যাগ আছে, ঠিক আছে, এইচআর ট্যাগ আছে মানে হরিজন্টাল লাইন। কিছু ট্যাগ এরকম এইচটিএমএল এ আছে যেগুলো সেপারেট ক্লোজিং হয় না। ইউজুয়ালি মেজর যত ট্যাগস এইচটিএমএল এ অ্যাভেলেবল প্রত্যেকটারই কিন্তু সেপারেট স্টার্টিং সেপারেট ক্লোজিং রয়েছে। অলরেডি তোমরা অনেকগুলো ইউজ করেছো, যেরকম বডি, ফর্ম, টেবিল, টিআর, টিডি, এগুলো সব ইউজ করেছো। তো নেক্সট আমাদের স্টেপ কি? আমরা প্রজেক্টে ফোল্ডার বানিয়ে নিয়েছি, আমরা সেখানে ইমেজ দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের স্টেপ হচ্ছে এই ইমেজ, এখানে এখন একটা আছে, তোমার ক্ষেত্রে 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে। যে পেজেই তুমি ইউজ করতে চাইবে সেই পেজে সবচেয়ে আগে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এই হেডার ট্যাগের আন্ডারে তোমাকে সবচেয়ে আগে স্ট্যাটিক ফোল্ডারটাকে লোড করতে হবে ইউজিং জিঞ্জা কোড। ঠিক আছে, আমি এখানে কমেন্টে লিখে দিচ্ছি হাউ টু লোড দ্য স্ট্যাটিক ফোল্ডার। কিভাবে আমরা লোড করব? ইউজিং জিঞ্জা কোড, পার্সেন্টেজ ডাবল পার্সেন্টেজ, এখানে দেখবে একটা অপশন দেবে, মানে কোড লিখতে হবে তোমাকে, লোড স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক, এইটা দেওয়া মানে হচ্ছে তোমার ফোল্ডারটা লোড হয়ে গেল। এবার এটা চাইলে তুমি হেডেও দিতে পারো, বডিতেও দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এইবার আমার কাজ হচ্ছে ইমেজটাকে এই স্ট্যাটিক ফোল্ডার থেকে আমাদের এইচটিএমএল পেজে লোড করা। সেখানেও সেম কনসেপ্ট, জিঞ্জার জিঞ্জা ট্যাগ দিয়ে। কারণ জ্যাঙ্গোতে কোনো কিছুই তুমি যদি লোড করতে চাও ফ্রন্ট এন্ডে উইদাউট জিঞ্জা ট্যাগ কিন্তু পসিবল না। ঠিক আছে, উইদাউট জিঞ্জার ট্যাগ পসিবল না। এবার কিভাবে আমি লোড করব? জিঞ্জা ট্যাগ হচ্ছে এখানে সেম ডাবল পার্সেন্টেজ, কার্লি ব্রেসের ভেতরে ডাবল পার্সেন্টেজ। যে কোনো ফাইল বা ফোল্ডার লোড করার সিনট্যাক্স হচ্ছে জিঞ্জা কোডে ডাবল পার্সেন্টেজ, মানে স্টার্টিং এ আর এন্ডিং এ। এবার এর ভেতরে তোমাকে মেনশন করতে হবে তুমি কোন ফোল্ডারটা থেকে নিতে চাইছো, দ্যাট ইজ স্ট্যাটিক। এবার স্ট্যাটিক ফোল্ডারের ভেতরে তুমি কোন ফোল্ডার থেকে নিতে চাইছো, কারণ ইন ফিউচার তোমরা যদি সিএসএস
যখন ইমপ্লিমেন্ট করবে তোমাদের ফ্রন্ট এন্ডে, সেটাও কিন্তু স্ট্যাটিকের ভেতরে যেমন ইমেজ একটা ফোল্ডার, সেরকম তখন তোমাদেরকে আরো একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে সিএসএস বলে। তখন সেই সিএসএস ফোল্ডারটাকেও সেম প্রসেসে ইউজ করতে হবে। হ্যাঁ, লোড স্ট্যাটিক যে কোনো এইচটিএমএল পেজে একবারই লিখতে হবে, কারণ ওটা ওয়ান টাইম স্ট্যাটিক ফোল্ডারটাকে লোড করানোর জন্য। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমাদের ফোল্ডারের নেম কি আছে? ইমেজ স্ল্যাশ, আমাদের ইমেজ ফাইলটার নেম আছে, এটা হচ্ছে আনক্যানি অটোমেটার png.com, png ডট পিএনজি। তো এটাকে এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার দেখা যাক এটাকে সেভ করে রান করিয়ে যে এটা রান করছে কিনা, ফ্রন্ট এন্ডে ইমেজটা লোড হচ্ছে কিনা। python manage.py run server। আমি ইভেন সিএসএস ফাইল ক্রিয়েট করেও দেখিয়ে দিচ্ছি যে এইচটিএমএল এর সিনট্যাক্সটা এটা হবে। স্যার লোড স্ট্যাটিকটা কোথায় করলেন, মানে লিখলেন? তুমি হেডের ভেতরেও লিখতে পারো, বডির ভেতরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জিঞ্জা ট্যাগ লেখার অ্যাজ সাচ কোনো স্পেসিফিক লোকেশন হয় না। জিঞ্জা ট্যাগ তুমি যে কোনো জায়গাতে লিখতে পারো, কারণ জিঞ্জা ট্যাগ ফ্রন্ট এন্ডে লোড হয় না। লিঙ্কটা ওপেন করে দেখি আমাদের ইমেজ লোড হলো কিনা। না, ইমেজ লোড হয় না, পাশে রিসিভ এবার এটা আমাদেরকে একটু ব্যাকট্র্যাক করে দিতে হবে ইন্সপেক্টর দিয়ে, কোনো জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড রিলেটেড কোনো এরর থাকে কিনা। এখানে কমেন্ট কমেন্ট ইমেজের পাথ ডিটেক্ট করতে পারছে না। আচ্ছা, একটা কাজ করো, তোমরা এই স্ট্যাটিক ফোল্ডারটাকে একবার অ্যাপের ভেতরে ক্রিয়েট করো। স্যার আমার হয়ে গেছে। সেম লোকেশন থেকেই? হ্যাঁ হ্যাঁ সেম। আচ্ছা, একবার স্ক্রিন শেয়ার করো দেখি। আমাদের আরো একটা কাজ এখানে করে দেওয়া বেটার। জাস্ট এক মিনিট, তুমি একটু শেয়ারিংটা স্টপ করো, আমি একবার একটু শেয়ার করে নিই। এখানে আরো একটা জিনিস অ্যাড করে রাখতে হবে, কারণ সেটা এই মুহূর্তে ইনস্ট্যান্ট না লাগলে ইন ফিউচার লাগবে। URLs.py তে গিয়ে একটা জিনিস অ্যাড করে রাখতে হবে, সেটা হচ্ছে যেরকম আমরা মিডিয়া রুট অ্যাড করেছিলাম, সেরকম এখানে স্ট্যাটিকটাও অ্যাড করে দিতে হবে। স্ট্যাটিক অ্যাড প্যাটার্ন যেটা ক্লাস স্ট্যাটিক, এবার স্ট্যাটিক এখানে ক্লাসে তখনই কাজ করবে যখন স্ট্যাটিক আমাদের এখানে হ্যাঁ ইনপুট করা আছে। ক্লাস স্ট্যাটিক
এটা ঠিক আছে, এটা লাগবে না, কারণ আমরা অলরেডি পিডিএফ অ্যাড করে রেখেছি। হ্যাঁ, তুমি এবার বলো, স্ক্রিন শেয়ার করো দেখে নিই। স্যার আমার আসছে। আসছে? হ্যাঁ স্যার। একবার স্ক্রিন শেয়ার করো দেখে নিই কিরকম এসছে জিনিসটা। স্যার এই যে ঠিক আছে, একবার কোডে যাও দেখি। ঠিক আছে, স্ট্যাটিক লোড করার জায়গাটা দেখে নিই। স্ট্যাটিক এটা লোড করেছো, হ্যাঁ লোড স্ট্যাটিক, ঠিক আছে। আর ফোল্ডারটা দেখি। হ্যাঁ স্যার এই যে স্যার। ওটা হচ্ছে স্ট্যাটিক ফোল্ডার, স্ট্যাটিক ফোল্ডারের ভেতরে ইমেজ, ইমেজের ভেতরে, ঠিক আছে। সেম প্রসেসে প্রবলেম আছে, এটা এরকম খুব একটা ইমেজ তো থাকে না, ঠিক আছে। কোড সেম, এবার তোমরা জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে নাও। ঠিক আছে, শেয়ারিং স্টপ করে দাও। আচ্ছা, এবার যদি ইমেজ লোড হয়ে গেছে, তো এবার নেক্সট হচ্ছে যে আমরা সিএসএস ফাইলটা কিভাবে লোড করব। সেম কনসেপ্টে তোমাদেরকে এখানে সিএসএস ফাইল বানাতে হবে, মানে যেখানে ফোল্ডার আছে সেখানে আরো একটা ফোল্ডার বানাতে হবে সিএসএস। এবার সিএসএস যখন তুমি ইউজ করবে, তখন সিএসএস ফাইলকেও সেম প্রসেসে এইচটিএমএল এ গিয়ে তোমাদেরকে লোড করতে হবে, ঠিক আছে, সেই স্ট্যাটিক এই প্রসেসেই। এবার লোড স্ট্যাটিক করার পর তোমাকে জিনিসটাকে, এবার তুমি ওখানে সিএসএস কেও ইমপ্লিমেন্ট করবে। এবার সিএসএস নরমালি তিন ভাবে করা যায়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস এর মানে হচ্ছে যে তুমি ডাইরেক্টলি এইচটিএমএল ট্যাগের মধ্যে কোনো সিএসএস এর কোড লিখে দিচ্ছ। সিএসএস কিন্তু অনলি ফর ডিজাইনিং পারপাস, কারণ সিএসএস তোমার যদি এইচটিএমএল পেজ না থাকে, এইচটিএমএল পেজে যদি কোনো কন্টেন্ট না থাকে, তাহলে সেই সিএসএস তোমার মানে তুমি সিএসএস কে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে, তুমি সিএসএস কে অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যদি তোমার এইচটিএমএল কন্টেন্ট থাকে, তাহলে তুমি সিএসএস কে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিফারেন্সটা কি ইন্টারনাল, ইনলাইন আর এক্সটার্নালে? এক্সটার্নাল মানে হচ্ছে তুমি সেপারেটলি সিএসএস ফোল্ডারের ভেতরে একটা সিএসএস ফাইল বানাচ্ছ। বাই ডিফল্ট যে সবচেয়ে পপুলার সিএসএস ফাইল নেম সেটা হচ্ছে style.css, ঠিক আছে। তুমি সিএসএস এ সেপারেট একটা ফাইল বানালে, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল সিএসএস। যদি তুমি ডাইরেক্টলি এখানে হেড ট্যাগের আন্ডারে সিএসএস কোড লেখো স্টাইল ট্যাগ দিয়ে, ঠিক আছে, স্টাইল ট্যাগ ইউজ করে, তাহলে সেটা তখন হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর ইনলাইন সিএসএস হচ্ছে তুমি এইচটিএমএল ট্যাগের মধ্যে সিএসএস এর কোড লিখছো, ঠিক আছে। ডিফারেন্সটা কি? সবসময় বেটার কোডিং প্রসেস হচ্ছে, বেটার কোডিং প্রসেস হচ্ছে কখনোই ইনলাইন সিএসএসটা ইউজ করবে না, যদি খুব দরকার না পড়ে ইনলাইন সিএসএস ইউজ করবে না। কারণ ইনলাইন সিএসএস ইউজ করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ গুলো দেখতে খুব মানে ক্লামসি, কনজেস্টেড হয়ে যায়, যে ট্যাগের মধ্যে এখানে এতটা লম্বা সিএসএস এর কোড, ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ তখন দেখতে খারাপ হয়ে যায়। অলওয়েজ ট্রাই করবে এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করতে, কারণ তাহলে তোমার
কোড অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকবে, যে এইচটিএমএল পেজে তোমার এইচটিএমএল কোড আছে, সিএসএস পেজে তোমার সিএসএস কোড আছে, দুটোকে এবার লিঙ্ক করার অপশন রয়েছে। লিঙ্কিং তো ইজিলি পসিবল, যেরকম আমরা এইচটিএমএল ইমেজকে লিঙ্ক করলাম সেরকম সিএসএস কেও সেম প্রসেসে লিঙ্ক হবে। ইন্টারনাল সিএসএস দরকার পড়লে ইউজ করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা ঠিক যে কখনো কখনো কিছু কিছু সিনট্যাক্স, কিছু কিছু টেমপ্লেটের ক্ষেত্রে আমরা ফেস করি যে ইন্টারনাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএস এ হয়তো ওই একটা ডিজাইন ব্রাউজারে গিয়ে ডিটেক্ট করছে না, কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন, তখন তুমি সেই জায়গাটাকে টেম্পোরারি ম্যানেজ করার জন্য ইনলাইন সিএসএস ইউজ করতে পারো, কিন্তু পরে পার্মানেন্ট সলিউশন হিসেবে তোমাকে এক্সটার্নাল সিএসএস এই কোডটাকে শিফট করিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার সিএসএস এর একটা সিনট্যাক্স, সিএসএস যখন আমরা করব তখন সিএসএস এর সিনট্যাক্সে ইমেজ লোডিংটা আমরা করব। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যেটা আগের দিন ডিসকাস করছিলাম যে ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করে সিম্পল কিছু জিনিসপত্রের কাজ করব, ঠিক আছে। বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করে সিম্পল কিছু জিনিসের কাজ করব। এবার সেটা কিভাবে করব? দেখো, ইনিশিয়ালি আমরা স্টার্ট করব হেডার দিয়ে, ঠিক আছে। ইনিশিয়ালি আমরা স্টার্ট করব হেডার দিয়ে। হেডার একটা থাকবে, ফুটার। যে কোনো পেজে আমাদের এই হেডার ফুটারটা কমন থাকে, দেখবে যে কোনো ওয়েবসাইটেই তুমি যদি ঢোকো মেনিউটা কিন্তু কমন থাকে, ফুটারটাও কমন থাকে। চেঞ্জ কি হয় প্রত্যেকটা পেজে, সেটা হচ্ছে যে পেজটা যে পারপাসে ক্রিয়েট করা হয়েছে সেই পেজের কন্টেন্ট চেঞ্জ হয়, কিন্তু হেডার ফুটার তো চেঞ্জ হয় না প্রত্যেক পেজে। তাহলে আমরা যেটা করব, হেডার ফুটার যেহেতু ফিক্সড থাকে, আমরা হেডার আর ফুটার দুটোর জন্য দুটো সেপারেট এইচটিএমএল পেজ ইউজ করব, কারণ আমরা ওয়ান টাইম কোড লিখব, সেই কোডটাকে রিইউজ করতে থাকবো, মানে সেই কোডটা লিখে ফাইলটা রেডি করে রেখে সেই সেম ফাইলটাকে আমরা প্রত্যেকটা জায়গাতে রিইউজ করব। বোঝা গেল? আমরা বারবার করে কিন্তু কোড লিখব না। ক্লিয়ার? কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার যে আমরা কি প্রসেসে করব? স্যার আরেকবার একটু বলুন না। আমরা হেডার আর ফুটার, যেহেতু যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই দেখবে যে হেডার আর ফুটার বেশ কিন্তু কমন থাকে, ঠিক আছে। যে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, এরকম যে মেনুগুলো থাকে, মেনুটা কমন থাকে প্রত্যেকটা পেজে। এবার তোমার একটা ওয়েবসাইটে 5টা পেজ হতে পারে, 10টা পেজ হতে পারে, যে কটা খুশি পেজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা পেজে হেডার ফিক্স থাকে আর ফুটার ফিক্স থাকে। যে এই যে হেডার আর ফুটারের কোড যেটা, তাহলে সেই পোর্শনটা যখন ফিক্সড থাকে, তাহলে আমরা প্রত্যেকটা পেজে তো হেডার আর ফুটারের কোড গিয়ে গিয়ে লিখবো না। অপশন তোমার কাছে দুটো, এক হচ্ছে তুমি একবার কোড লিখে সেটা প্রত্যেকটা পেজে কপি পেস্ট করতে হবে তোমাকে, এটা একটা অপশন। সেকেন্ড, যেটা সবচেয়ে টাইম সেভিং অপশন, সেটা হচ্ছে যে তুমি কোডটাই একটা সেপারেট ফাইলে লেখো, মানে ফুটারের জন্য একটা সেপারেট ফাইল, হেডারের জন্য একটা সেপারেট ফাইল। এবার যেখানে হেডার অ্যাড করার দরকার সেখানে তুমি হেডার ফাইলকে ইনক্লুড করো, যেখানে ফুটার ফাইলকে ইনক্লুড করার দরকার সেখানে ফুটার ফাইলকে ইনক্লুড করো। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এই হেডারের কোড লেখার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখো, হেডারের জন্য আমাদের যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে হেডার বা ফুটার যে কোনো একটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের রেসপন্সিভ লাইব্রেরি লিংক। বুটস্ট্র্যাপের রেসপন্সিভ লাইব্রেরি লিংক হচ্ছে এইটা, আমি তোমাদেরকে এটা ইয়েতে দিয়ে দিচ্ছি গুগল মিটের চ্যাটে। এখানে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকে, এই জিনিসটা অলওয়েজ হেডার ট্যাগের আন্ডারে রাখবে। কোন পেজে কোথায় রাখবে সেটা বলে দিচ্ছি।
এই লিঙ্কটা নিজেদের কাছে যে কোনো একটা নোটপ্যাড ফাইল বা কিছুতে নিয়ে নেবে। এটা বুটস্ট্র্যাপের লেটেস্ট লাইব্রেরির লিঙ্ক, মানে বুটস্ট্র্যাপ 5 এর। আচ্ছা, তো এবার আমাকে যেতে হবে হচ্ছে, আমি একটা নতুন পেজ বানাচ্ছি যেটা হচ্ছে ফর হেডার। আমি এটার নাম দিলাম header.html। ঠিক আছে, header.html। এবার আমরা এখানে যে হেডারের যে কোডটা বানাবো, ঠিক আছে, তো সেটা কিভাবে বানাবো? আমাদের এই বুটস্ট্র্যাপের লাইব্রেরির লিঙ্কও সেখানে দরকার হবে। আমরা স্টার্ট করব হচ্ছে nav ট্যাগ দিয়ে। HTML এ একটা ট্যাগ আছে nav, আর হেডারের জন্য যে লিঙ্কটা আমরা রেখেছি সেই লিঙ্কটাকে এখানেই আমরা ইউজ করে দিতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হেডার আর ফুটারের জন্য যে আমরা পেজগুলো বানাই, সেখানে কিন্তু HTML এর যে ডকুমেন্ট স্ট্রাকচার, প্রত্যেকটার যেরকম HTML পেজ স্টার্ট হয় হচ্ছে ডক টাইপ HTML, দেন HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল, বডি, এইভাবে কিন্তু হেডার ফুটারের ভেতরে কোড থাকে না। হেডার ফুটারের ভেতরে থাকে হচ্ছে জাস্ট যেটুকু পোর্শনের কোড আমাদের দরকার সেইটুকু পোর্শনের কোডই থাকে। ক্লিয়ার সবার কাছে? এবার কোয়েশ্চেন হচ্ছে এই লাইব্রেরির লিঙ্কটা আমাদের কেন দরকার? দেখো, বুটস্ট্র্যাপের কনসেপ্টটা হচ্ছে, মানে বুটস্ট্র্যাপ ইউজ করার পারপাস হচ্ছে যাতে তোমার ডিজাইন রেসপন্সিভ হয়, যাতে তোমার ডিজাইন রেসপন্সিভ হয়। এবার রেসপন্সিভ মানে তুমি যে হেডারটা বানাচ্ছ বা যে ফুটারটা বানাচ্ছ সেটা যাতে তোমার ল্যাপটপ ভিউতেও ঠিকঠাক দেখায়, মানে ডিজাইন যাতে ব্রেক না হয়, আর মোবাইল ভিউতেও যাতে ডিজাইন ব্রেক না হয়। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করার পিছনে মেইন রিজন। এবার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের বুটস্ট্র্যাপের মেইন ইমপ্লিমেন্টেশন। বুটস্ট্র্যাপ কিন্তু কোনো সেপারেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওরকম নয়। বুটস্ট্র্যাপ হচ্ছে বেসিক্যালি কালেকশন অফ, বুটস্ট্র্যাপ ইটসেলফ আ ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপের যে প্রত্যেকটা লাইব্রেরির ইমপ্লিমেন্টেশন সেগুলো কিন্তু কালেকশন অফ সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট কোড, সেগুলো হচ্ছে কালেকশন অফ সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ইনিশিয়ালি এই হেডার ফুটার এগুলো রেসপন্সিভনেস এর জন্য যে লাইব্রেরিটা ইউজ হয় সেটার নাম হচ্ছে bootstrap.min.css। তার মানে এটা দেখে বুঝতে পারছো যে এই লাইব্রেরিটাতে আমাদের যা সাপোর্ট লাগবে সেখানে আমাদের কোথাও জাভাস্ক্রিপ্টের দরকার হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা সিএসএস ফাইলের থেকে লাইব্রেরি সাপোর্ট নিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার বুটস্ট্র্যাপ ফাইলের ক্ষেত্রে বুটস্ট্র্যাপের যে ইমপ্লিমেন্টেশন সেটা হয় ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে। আমরা যেরকম এর আগে এই যে কোডগুলো লিখেছি, ফর্ম হচ্ছে ট্যাগ, অ্যাকশন, মেথড, এগুলো কি? ইনপুট হচ্ছে ট্যাগ, কিন্তু টাইপ, প্লেস হোল্ডার, নেম, এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের অ্যাট্রিবিউট। এবার সব এইচটিএমএল ট্যাগের অ্যাট্রিবিউট সেম হয় না, যেমন ইনপুট ট্যাগের যে অ্যাট্রিবিউট ফর্ম ট্যাগের সেম অ্যাট্রিবিউট নয়, আবার ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট সেম নয়। কারেক্ট? অ্যাট্রিবিউট আর ট্যাগের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ ওকে, তো এবার হেডারে আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা হবে সেটা হচ্ছে ক্লাস দিয়ে। ক্লাস হচ্ছে একটা ডিফল্ট অ্যাট্রিবিউট। ক্লাস মোটামুটি সব ট্যাগেই অ্যাপ্লিকেবল। ক্লাস অ্যাপ্লাই করাই হয় হচ্ছে জাস্ট টু ইমপ্লিমেন্ট সিএসএস। ঠিক আছে, এখানে আমরা ক্লাস ইউজ করে বুটস্ট্র্যাপের লাইব্রেরিকে অ্যাক্সেস করব। লাইব্রেরিগুলোর বিভিন্ন পারপাসের লাইব্রেরিতে বিভিন্ন রকমের নাম আছে, যেমন ন্যাভবারের জন্য যে লাইব্রেরিগুলো সেগুলোর নাম ন্যাভবার দিয়ে, আবার ফুটারের ক্ষেত্রে ফুটার দিয়েও আছে, ইমেজের ক্ষেত্রে ইমেজ দিয়েও আছে, ফর্মের ক্ষেত্রেও বুটস্ট্র্যাপের ডিফারেন্ট লাইব্রেরি আছে।
কিন্তু এগুলো প্রত্যেকটাই অ্যাক্সেসেবল অনলি ইউজিং দ্য অ্যাট্রিবিউট ক্লাস। তো এবার হেডারের জন্য বুটস্ট্র্যাপের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করে একটা বেসিক হেডার বানানো যাক, ঠিক আছে? তো nav ট্যাগে ক্লাস ইকুয়াল টু, এই ক্লাসের নেমগুলো তোমাদের ইউজ করতে করতে মুখস্থ হবে, এগুলো বেসিক, তাই ইউজুয়ালি মানে ইউজ করতে থাকলে মনে থেকে যাবে। কিন্তু হ্যাঁ, এরকমও প্রচুর আছে যেগুলো তোমার সবসময় মনে থাকবে না, কারণ বুটস্ট্র্যাপের ভেতরে কয়েকশোর উপরে ক্লাস আছে। কিন্তু হেডার ফুটার এগুলো খুব কমন। দেখো ন্যাভবার, এই যে প্রত্যেকটা স্পেস দিচ্ছি, তার মানে এটা একটা ক্লাস, এটা আরেকটা ক্লাস, আবার স্পেস দিয়েছি, হাইফেন দেওয়া আছে মানে কিন্তু একসাথে, ঠিক আছে? এলজি navbar hyphen dark bg hyphen dark। এটা আমরা যে ন্যাভবারটা বানাচ্ছি সেটার একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করছি ডার্ক, ন্যাভবারের ব্যাকগ্রাউন্ডও ডার্ক, ঠিক আছে? ন্যাভবার এক্সপ্যান্ড এলজি মানে হচ্ছে ন্যাভবারটা যাতে লার্জ সাইজের হয়, ঠিক আছে? বুটস্ট্র্যাপের একটা কনসেপ্ট আছে দ্যাট ইজ কল্ড গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম তোমরা শুনেছো বুটস্ট্র্যাপে? হোয়াট ইজ গ্রিড সিস্টেম? না স্যার। আচ্ছা, বুটস্ট্র্যাপের লাইব্রেরি ওয়াইজ বুটস্ট্র্যাপ বলে যে তোমার স্ক্রিনের যে কোনো কিছু কন্টেন্টকে তোমাকে হরাইজন্টাল ওয়েতে ট্রিট করতে হবে, মানে নট ভার্টিক্যাল, টপ টু বটম নয়, অলওয়েজ লেফট টু রাইট, ঠিক আছে? এবার এখন যদি একটা তুমি লেফট টু রাইটে যদি একটা কন্টেনারকে ডিফাইন করো, ঠিক আছে? কন্টেনার মানে একটা হরাইজন্টাল এরিয়া। অ্যাজ পার বুটস্ট্র্যাপ তুমি একটা কন্টেনারকে ম্যাক্সিমাম 12টা পার্টে ডিভাইড করতে পারো, 12 গ্রিড সিস্টেম, ঠিক আছে? দিস ইজ কল্ড 12 গ্রিড সিস্টেম। তো এই যে 12 গ্রিড সিস্টেম, একটা কন্টেনারকে তুমি ম্যাক্সিমাম 12টা পার্টে ডিভাইড করতে পারো। এই ডিভিশনে এবার কোয়েশ্চেন আসবে যে আমি কিভাবে সাইজ বুঝবো, যে এক একটা ডিভিশনের সাইজ কত হয়েছে, সেটা আমি কিভাবে বুঝবো? কারেক্ট? যেহেতু এটা রেসপন্সিভ টেমপ্লেটের কনসেপ্ট, তো তুমি যে কন্টেনার ডিফাইন করবে ইমাজিনারি কন্টেনার, সেই কন্টেনারটা কিন্তু লেফট টু রাইট পুরো স্ক্রিন উইডথটাকে নেবে। এরকম নয় যে হাফ নিল, কোয়ার্টার মানে কোয়ার্টার নিল, হাফ নিল, তারপর গিয়ে ফুল হলো, এরকম নয়। তুমি যেটা নেবে সেটা যাতে তোমার লেফট টু রাইট পুরো স্ক্রিন উইডথটাকে কভার করে। এই পুরো উইডথটা হাইট যা খুশি হতে পারে, হাইট কনসার্ন নয়। তো এই উইডথটা টোটাল 12টা পার্টে ডিভাইড করা যেতে পারে ম্যাক্সিমাম। আবার এই যে 12টা পার্ট, প্রত্যেকটা পার্টকে তুমি আবার ইন্টারনালি 12টা পার্টে ডিভাইড করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা পার্টকে তুমি ইন্টারনালি আবার 12টা পার্টে ডিভাইড করতে পারো। তাহলে তুমি যখন একটা মেন কন্টেনারকে 12টা পার্টে ডিভাইড করেছো, তাহলে মানে 12 গ্রিডে, তাহলে এক একটা গ্রিডের সাইজ কত? 1, কারণ তোমার কাছে তো এখন 12 পিসেস আছে, কারেক্ট? হ্যাঁ স্যার। তোমার কাছে এখন 12 পিসেস আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। তোমার কাছে এখন 12 পিসেস আছে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার। 12 যদি তোমার ম্যাক্সিমাম সাইজ হয়, তাহলে পার পিসের সাইজ কত? 1, 1। কারণ 12টা 1 অ্যাড হলে তবেই 12 হয়, কারেক্ট? এবার তাহলে তোমরা আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, যে আমি যদি এক একটা গ্রিডের সাইজ 2 করে বলি, যে আমার 1 করে নিলে চলবে না, আমার 2 করে নিতে হবে এক একটা গ্রিডের সাইজ, তাহলে তুমি টোটাল একটা কন্টেনারকে কটা গ্রিডে ডিভাইড করতে পারবে? 6টা। কটায় পারবে? 6টা স্যার। শুনতে পাচ্ছি না। 6। 6, কারেক্ট। কারণ বুটস্ট্র্যাপ বলছে যে তুমি
12 এর বেশিতে কখনো ডিভাইড করতে পারবে না, ঠিক আছে? 12 এর বেশিতে ডিভাইড করতে পারবে না। তোমাকে যা গেম খেলতে হবে সেটা উইদিন 12 খেলতে হবে, অ্যান্ড ইট ক্যানট বি জিরো অলসো। তার মানে 1 থেকে স্টার্ট, মিনিমাম সাইজ 1, ম্যাক্সিমাম সাইজ 12। এবার এই যে 1 to 12, এটার আবার 4টে ক্যাটাগরি আছে। এক একটা সাইজ, এক একটা গ্রিড। লার্জ সাইজ হতে পারে, তুমি যদি লার্জে ডিভাইড করো তাহলে তোমার 12টা গ্রিডই লার্জ সাইজের গ্রিড হবে। যদি মিডিয়াম ইউজ করো তাহলে 12টাই মিডিয়াম হবে। যদি স্মল ইউজ করো তাহলে 12টাই স্মল। বুটস্ট্র্যাপের ওল্ড ভার্সানে এই 3টে সাইজ পর্যন্ত ছিল, কিন্তু এখন বুটস্ট্র্যাপের মানে আফটার বুটস্ট্র্যাপ 4, এখন যে 5 চলছে, এই ভার্সানগুলোতে আরো একটা সাইজ অ্যাড হয়েছে, এক্সট্রা স্মল। তার মানে এখন তোমার গ্রিডের সাইজ 4 রকম হতে পারে: এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ। ঠিক আছে? তো আমরা যেহেতু ন্যাভবার বানাচ্ছি, ন্যাভবারে তো আমার ফুল উইডথ দরকার, তার জন্য আমরা সাইজ নিয়েছি, ন্যাভবারকে এক্সপ্যান্ড করতে বলেছি ইন দ্য সাইজ অফ লার্জ, এলজি। এটা যদি মিডিয়াম হতো আমরা এমডি লিখতাম, স্মল হলে এসএম, এক্সট্রা স্মল হলে এক্সএস। ঠিক আছে? এমডি হয়, এসএম হয়, এক্সএস হয়। ঠিক আছে? তো আমরা এখন এখানে এলজি ইউজ করছি। আচ্ছা, তো এটাতে আমাদের প্রথম ন্যাভবারের ফরম্যাট তৈরি হলো। এবার ন্যাভবারের ভেতরে আমার কি দরকার? একটা কন্টেনার। কারণ বুটস্ট্র্যাপের বেসিক কনসেপ্টই হলো কন্টেনার। তুমি যা ডিভাইড করবে, সে 1টায় করো, 5টায় করো, 10টায় করো, 3টে করো, যা খুশি করো, সেখানে একটা কন্টেনার থাকতেই হবে। কন্টেনার যদি না থাকে তো তুমি ডিভাইড করতে পারবে না। তার মানে ন্যাভ ডিফাইন করার পরেই আমার নেক্সট কাজ হচ্ছে একটা কন্টেনার নেওয়া। কন্টেনার অ্যাপ্লাই করার ট্যাগ হচ্ছে এইচটিএমএল এ div। কন্টেনারটা কিরকম ভাবে লিখবো? ক্লাস কন্টেনার, ক্লাস কন্টেনার। ঠিক আছে? div ক্লাস কন্টেনার। ক্লিয়ার? এই পর্যন্ত? তাহলে এবার হেডারের ভেতরে কি কি থাকবে সেই ডিসাইড করে আমরা সেই মতো কন্টেনারের ভেতরে কোড লিখতে থাকবো। আচ্ছা, আমি একদম কন্টেনারের লেফট সাইডে ব্র্যান্ডের নেম রাখছি, মানে কোম্পানি নেম যেরকম থাকে লেফট সাইডে। তো সেটার জন্য আমি একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করছি, কারণ ইউজুয়ালি দেখবে কোম্পানি নেম বা যেগুলো থাকে সেগুলো কিন্তু মানে ক্লিকেবল হয়। তো আপাতত আমি হ্যাশ দিয়ে রাখলাম, কারণ ক্লিক করলে যাতে কোথাও রিডাইরেক্ট না হয়। আর অ্যাঙ্কার ট্যাগের যে ক্লাস হবে, এখানে সব জায়গায় তোমার ক্লাস ইউজ করতে হবে। অ্যাঙ্কার ট্যাগের ক্লাসের নেম হচ্ছে navbar -brand। এখানে আমি কোম্পানি নেম দিচ্ছি ধরো মাই কোম্পানি। তো অ্যাঙ্কার কন্টেনারের ভেতরে একটা পার্ট আমার হলো, একদম লেফট সাইডের পার্ট হলো। এবার নেক্সট আমি একটা ধরো টগল বাটন ইউজ করছি, একটা বাটন টাইপের কিছু, ক্লিক করলে ওপেন হবে। তো সেটার জন্য আমি একটা বাটন ট্যাগ নিচ্ছি। তৈরি করার পর আমরা বুঝতে পারবো যে কিরকম দেখতে হবে। বাটনের একটা ক্লাস navbar -toggler। ঠিক আছে? মানে টগল, যেরকম আমরা অন অফ করা টগল বাটন দেখি ওরকম। বাটনের ক্লাস হলো, বাটনের টাইপ কি? বাটন। আর টগল কি হবে? ডেটা বিএস টগল। মানে টগল হলে এখানে কি আউটপুট দেবে? টগল হলে এটা কোল্যাপস করবে। ঠিক আছে? টগল হলে এটা কোল্যাপস করবে, আর কোল্যাপস করলে সাথে সাথে ওর একটা ডেস্টিনেশন তৈরি হবে। মানে যেরকম দেখবে আমরা ফোনে ওই তুমি ফোনের বলছি কোন জায়গাটাতে, ফোনের দেখবে, ফোনে তুমি যদি ওয়াইফাই মানে এমনি নর্মাল উপরের মেনু থেকে নয়,
সেটিংস থেকে যদি ওয়াইফাই অন করতে যাও, একটা টগল বাটন থাকে দেখেছো, একটা সার্কেল, ট্যাপ করলে রাইট সাইডে যায় মানে অন হলো, বা ব্লুটুথ ট্যাপ করলে রাইট সাইডে গেল অন হলো, আবার ট্যাপ করলে লেফট সাইডে গেল অফ হয়ে গেল। এটা ফোনের ব্লুটুথে দেখেছো তো, সেটিংসে গেলে দেখা যায় ব্লুটুথ অন অফ করার সময়। হ্যাঁ স্যার। এটা খেয়াল করেছো? না খেয়াল করে থাকলে এখনই একবার ফোনের সেটিংসে যাও। ফোনের সেটিংসে ব্লুটুথে গেলে দেখো একটা টগল বাটন থাকে। দেখতে পেয়েছো সবাই? স্যার। ওটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে বলে হচ্ছে টগল। এবার টগল বাটনে দেখবে দুটো ইউটিলাইজেশন। তুমি যখন অন করছো তখন নিচে কিছু অপশন চলে আসছে, তুমি যখন অফ করছো নিচের কিছু অপশন অফ হয়ে যাচ্ছে। কারেক্ট? তাহলে অফ করলে একটা ফিচার আসছে, অন করলে আরেকটা ফিচার আসছে। তাহলে আমাকেও এখানে এখন টগলার কনসেপ্ট ইউজ করতে হবে। ফোনের ওয়েবের মেনুতে তো ওরকম ভাবে টগল বাটন থাকে না। ফোনের ওয়েবের মেনুতে কি থাকে, ক্লিক করলে কি হবে, তুমি একবার ক্লিক করলে জিনিস হয়তো ওপেন হবে, আরেকবার ক্লিক করলে জিনিসটা কোল্যাপস করে যাবে, মানে অফ হয়ে যাবে। তো এবার একটাতে হচ্ছে কোল্যাপস, আরেকটাতে হচ্ছে টার্গেট, মানে আমি কি ওপেন করছি, ডেটাবিএস টার্গেট। এবার টার্গেটে আমি কি বলছি, টার্গেটে আমি একটা আইডি দিয়ে রাখছি। এই আইডিটা আমাদের দরকার হবে। ধরো ন্যাভ বার ন্যাভ, এটা একটা র্যান্ডম আমি আইডি দিয়ে রাখলাম, আইডিটা আমাদের কাজে লাগবে। এবার একটা স্প্যান ট্যাগ এর ভেতরে ইউজ করব। স্প্যান ট্যাগ কি পারপাসে ইউজ হয়, কোনো ছোট্ট আইটেমকে যদি তোমার কোথাও লোড করতে হয় স্ক্রিনে, সেটা একটা টেক্সট হতে পারে, কোনো আইকন হতে পারে, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। এবার আমরা এখানে ওই টগলের আইকনটাকেই অ্যাড করব স্প্যান দিয়ে। বুটস্ট্র্যাপ কিন্তু বাই ডিফল্ট তোমাকে আইকনও প্রোভাইড করে। বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট তোমাকে কিন্তু কিছু আইকনও প্রোভাইড করে, কিছু আইকন। আদার্স আইকন পেতে হলে সেটা আলাদা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমাদেরকে আইকনের কোড নিয়ে নিজেদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হয়, সেটাকে বলে ফ্যাবিকন। কিন্তু ফ্যাবিকন এক্ষুনি আমাদের লাগছে না, আমরা আপাতত বেসিক আইকনের ওপর দিয়ে রান করব। তো ধরো স্প্যান ক্লাস navbar হাইফেন টগলার হাইফেন আইকন। তাহলে আমি একটা আইকন ক্রিয়েট করলাম, কেমন দেখতে কি ব্যাপার সেটা আমরা যখন রান করাবো তখন দেখতে পাবো। আচ্ছা, তো আমার বাটনের পোর্শন কমপ্লিট হলো। এবার আমার মেনু কি হবে, এবার আমার মেনু কি হবে, ঠিক আছে। মেনুর জন্য আমাকে এবার একটা ডিভ ট্যাগ নিতে হবে, কারণ পুরো কন্টেন্টটা একটা সেপারেট ডিভের ভেতরে থাকবে, এই কোল্যাপসেবল ন্যাভবারের ভেতরে। তো সেটার আমাদের ক্লাস হচ্ছে কোল্যাপস স্পেস ন্যাভবার হাইফেন কোল্যাপস। এই ক্লাসগুলো কিন্তু যে এখন তুমি দেখলে তার মানে 3 বছর পরেও সেম থাকবে তা নয়। বুটস্ট্র্যাপের নতুন ভার্সন বেরোলে এখানেও কোড কিছু কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কোডগুলো কখনোই চিরকালের জন্য ফিক্সড নয়। প্লাস এখানে আমি ওই আইডিটা দেব যেটা আমি এখানে হ্যাশ দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। কপি, হ্যাশ দিয়ে ইমপ্লিমেন্ট করার কারণ কি, তুমি ক্লিক করলে এই আইডিটা কল হবে, আর এই আইডিটা কল হলে এই ডিভ ট্যাগের ভেতরে যে মেনু অপশনগুলো আছে সেগুলো তোমাকে সব দেখিয়ে দেবে। এবার মেনু অপশন লিস্ট ওয়াইজ ক্রিয়েট করার জন্য আমার কাছে ট্যাগ হচ্ছে ইউএল আনঅর্ডার্ড লিস্ট, কারণ এখানে তো আমার নাম্বারিং নেই, তাই আনঅর্ডার্ড লিস্ট। যদি নাম্বারিং থাকতো তাহলে অর্ডার্ড লিস্ট আমরা ইউজ করতাম, ওএল ট্যাগ। তো আনঅর্ডার্ড লিস্টের ক্লাস কি, navbar হাইফেন nav ms অটো, মানে মোশন হচ্ছে অটোমেটিক মোশন। এবার আমার এক একটা করে লিস্ট আইটেম আসবে, এলআই লিস্ট আইটেম।
লিস্ট আইটেম কি? প্রত্যেকটা মেনুই হচ্ছে nav আইটেম, তার ক্লাস হচ্ছে nav আইটেম। আর প্রত্যেকটা ক্লাসেই হাইপার লিঙ্ক থাকবে, কারণ হোমে ক্লিক করলে যাতে হোমে যায়, অ্যাবাউটে ক্লিক করলে যাতে অ্যাবাউটে যায়। ক্লাস হচ্ছে nav হাইফেন লিঙ্ক, nav হাইফেন লিঙ্ক। আর এখানে ইনিশিয়াল ফেজে আমরা যেটাকে কল করে রাখতে পারি একটা সিম্পল জিঞ্জা কোড দিয়ে, হোমে ক্লিক করলে যাতে হোম পেজে যায়। urls.py কে আমাকে এখানে অ্যাড করতে হবে যখন আমি এটাকে আমার পেজে দেব, হোম পেজে দেব, তখন urls থেকে ও অ্যাক্সেস করবে হচ্ছে আমার হোম পেজের লিঙ্ক কি হোম, এই পাথটাকেও অ্যাক্সেস করবে। এখানে কোথায় গেল হেডার, সিঙ্গেল কোটে হোম, মানে এটা হচ্ছে আমার পাথ। এখানে আমি লিখে রাখছি যেটা আমার ভিজিবল হবে হোম। তো এরকম আমি ধরো 3টে বানালাম কি 4টে বানালাম, বাকিগুলো তো আপাতত হ্যাশ দিয়ে রাখছি, বা তুমি চাইলে অ্যাবাউটের জন্য একটা আলাদা দিতে পারো, কন্ট্যাক্ট আসের জন্য একটা আলাদা দিতে পারো, মানে মাল্টিপল এইচটিএমএল পেজকে তুমি এখানে কানেক্ট করে করে দেখতে পারবে। আচ্ছা, এখানে আমি ধরো হোম লিখলাম, অ্যাবাউট লিখলাম, সার্ভিস লিখলাম, কন্ট্যাক্ট লিখলাম। ঠিক আছে, এই হলো আমার পুরো হেডার তৈরি হলো। এবার এই হেডারকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? ধরো index.html এ যদি আমি হেডারকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে কিভাবে লোড করতে হবে? আমাকে ইউজ করতে হবে জিঞ্জা ট্যাগ ইনক্লুড, আমাকে ইউজ করতে হবে জিঞ্জা ট্যাগ ইনক্লুড। ইনক্লুড কোথায় ইউজ হবে? দাঁড়াও, এই লোড স্ট্যাটিককে আমরা উপরে উঠিয়ে দিই, এটা এখানেই থাক। বডি ট্যাগে অন্য কিছু স্টার্ট হওয়ার আগেই আমাদের যে কোনো এইচটিএমএল এর ওয়েব পেজে সবচেয়ে আগে কি থাকে? মেনুটাই তো থাকে। হেডারের ওপরে কি কিছু থাকে? হেডারের ওপরে কি কিছু থাকে? না স্যার। হেডারের ওপরে কিছু থাকে না। কোথাও কোথাও কিছু কিছু ওয়েবসাইটে কি হয় দেখবে, হেডারের ওপরেও আরেকটা, কিন্তু মেনুর ওপরেও আরেকটা ব্লক থাকে, যেখানে অনেক সময় সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকে, কিছু কিছু ওয়েবসাইটে থাকে। সেটা সেপারেটলি ক্রিয়েট করা নয়, সেটা হেডারের ভেতরেই এই nav ক্রিয়েট করার আগে একটা, তখন তারা কি করে একটা div কন্টেনার ক্রিয়েট করে, এই যে div ক্লাস কন্টেনার ক্রিয়েট করে তার ভেতরে আইকন গুলোকে সেট করে। তার মানে প্রত্যেকটা পেজে যখনই হেডার কল হবে, উপরে ওই আইকনের লিস্ট আসবে, তার নিচে মেনু আসবে। তুমি এখানে header.html এ যেরকম কাস্টমাইজ করবে, প্রত্যেকটা পেজে তুমি সেম আউটপুটটাই পাবে। তো আমি এখানে এবার হেডারকে অ্যাড করি। অ্যাড করার সিনট্যাক্স হচ্ছে ইনক্লুড, ইনক্লুড header.html। ঠিক আছে, সেভ করা গেল। ফর সেফ সাইড, যদি তোমার কাছে কখনো এরকম হয় যে হেডারের থেকে দেখছো যে এই বুটস্ট্র্যাপের লিংক ডিটেক্ট করছে না, সেফ সাইড কি করবে? যখন ইনক্লুড কল করছো, ইনক্লুড জিঞ্জার ট্র্যাকটা দিচ্ছ, তার আগে এই বুটস্ট্র্যাপের লাইব্রেরি লিংকটা দিয়ে রাখবে। ঠিক আছে, কারণ যদি header.html থেকে কোনোভাবে এই লিংকটা লোড করতে ফেল হয়, তাহলে যাতে অ্যাটলিস্ট যে পেজে তুমি লোড করাচ্ছ সেই পেজের থেকেও লোড করে দেয়, মানে ওর কাছে ব্যাকআপ সাপোর্ট করে রাখা, যে তুমি দুটোর কোনো একটা থেকে লোড করবে। ঠিক আছে, এবার এটা চাইলে তুমি বডিতেও দিতে পারো, বা কাট করে হেড ট্যাগেও দিতে পারো। এখানে আমি কমেন্টে লিখে দিচ্ছি বুটস্ট্র্যাপ সিডিএন লিংক, এগুলোকে বলে সিডিএন লিংক, বুটস্ট্র্যাপ সিডিএন লিংক।
এবার দেখা যাক রান করিয়ে আমাদের হেডারে কিরকম লোড হলো। index.html দাঁড়াও। হ্যাঁ, এই পাথের নেমটা ডিটেক্ট করেনি, ঠিক আছে। পাথটাকে আপাতত আমরা কমেন্ট করে দিচ্ছি, আগে এটাকে রান করাই। কমেন্ট সেভ। এই যে এই হলো তোমার হেডার। এই হলো তোমার হেডার। এবার এইটাকে যদি আমি স্ক্রিন রেসপন্সিভ হয়েছে কিনা সেটা চেক করতে চাই, কিরম ভাবে চেক করব? নর্মালি তো এখানে এখন কোনোটাতেই ক্লিক করলে আমাকে কিছু অপশন দেবে না। ব্রাউজারটাকে আমি ছোট করে দিই। এই দেখেছো হ্যামবার্গার মেনু। এই হচ্ছে তোমার হ্যামবার্গার মেনু। এবার এটা পুরোপুরি ওপেন করার জন্য আরো কিছু সাপোর্টিং কোড আমাদেরকে দিতে হবে। বাট আমরা এখানে যেটুকু জিনিস করেছি সেটা হচ্ছে হ্যামবার্গার মেনুটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি, যাতে আমার কোড ডিজাইন ব্রেক না করে, যাতে তোমার কোনো কোডে ডিজাইন ব্রেক না হয়। তুমি ফুল উইথ পেলে ও পুরো মেনু দেখাবে, ফুল উইথ না পেলে ও জিনিসটাকে স্কুইজ করে নেবে, ঠিক আছে। এখানে যখন এখান থেকে লোড হয়েই যাচ্ছে, header.html এ এটাকে কমেন্ট করে দেওয়া যাক, রিলোড। এটা গেল হচ্ছে হেডার। সেম প্রসেসে আমরা এখানে আরেকটা ফাইলকে ক্রিয়েট করে নিই, footer.html। দেখো ফুটার আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে সিম্পল, মানে উইদাউট এনি কমপ্লিকেশন আমরা 3-4 লাইনেই ফুটার লিক করে দিতে পারি। না হলে তোমার যদি মনে হয় আমি একটু বড় সাইজের ফুটার বানাবো, তাহলে হেডারের এই ন্যাভ বারটাকেই পুরো কপি করতে পারো, সেটাকেই তুমি ফুটারে পেস্ট করলে, সেখানে তুমি জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিলে, তাহলেই অপশন চেঞ্জ করে দিলেই তোমার ফুটার চেঞ্জ হয়ে যাবে। বাট যদি একদম সিম্পল প্রসেসে করতে হয়, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, ফুটার ট্যাগ নিতে হবে। ফুটার ট্যাগের ক্লাস আলাদা, আমি এটাও ডার্ক কালারে নিয়ে নিচ্ছি, বিজি ডার্ক টেক্সট হাইফেন লাইট মিডিয়াম 5, টেক্সট সাইজ মিডিয়াম লেভেল 5, div class container size pie size 3 আর text alignment center, text align center, মানে সেন্টার পজিশনে টেক্সট থাকবে। সেন্টার পজিশনে আমি কি টেক্সট রাখবো? ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কপিরাইটেড টেক্সটটা থাকে। ক্লাস এমবি মিডল লেভেল সাইজ টেক্সট, আমি ধরো কপিরাইটের সিম্বলটা দিচ্ছি। কপিরাইটের সিম্বল হচ্ছে অ্যাম্পারসেন্ট কপি সেমিকোলন, ঠিক আছে। তাহলেই কপিরাইটের সিম্বল চলে আসে। 2026, তারপর লিখছি ধরো অল রাইটস আর রিজার্ভ। একটা স্মল ট্যাগ ইউজ করে, ধরো অনেক সময় ফুটারে লোকে ইমেল আইডি দেয় abcd@gmail.com। এটাকে যদি এবার অ্যাড করি,
এই সেম কোডটাকে আমি index.html এ গিয়ে একদম বডি যেখানে ক্লোজ হচ্ছে তার আগে দিতে হবে, কারণ ফুটার একদম লাস্টে থাকে। ইনক্লুড footer.html, সেভ। ব্রাউজারে যাও, লোড করো, ফুটার চলে এসছে। এবার তোমার কোয়েশ্চেন হতে পারে ফুটারটা একদম নিচে কেন আসে? কারেক্ট, ফুটারটা তো একদম নিচে আসার কথা, কেন আসেনি? কারণ আমাদের ডিজাইনটা রেসপন্সিভ ডিজাইন, সো ফুটার ততক্ষণ অবধি নিচে নামবে না যতক্ষণ অবধি ওর কাছে আরো কন্টেন্ট না আসবে। আপাতত আমার স্ক্রিনে যেটুকু কন্টেন্ট ও ডিটেক্ট করতে পারছে সেই হিসেবে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে ও ফুটারটা লোড হয়েছে। এখন যদি এখানে আরো 5টা ফর্ম আমি অ্যাড করি তাহলে ফুটার আরো নিচে নেমে যাবে, স্ক্রিনেও স্ক্রলিং এসে যাবে। এখন অবধি তো স্ক্রিনে কোনো স্ক্রল অপশন হচ্ছে না, কারেক্ট? হচ্ছে কি? কপিরাইটের সিম্বলও চলে এসছে। হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই দুটো হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল ফেজে আমাদের বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্টেশন। এবার দেখো এই যে ক্লাসগুলোর যে নেম, এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে এতগুলো ক্লাসের নাম আমি কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এতগুলো ক্লাসের নাম আমি কিভাবে মনে রাখবো? এটার সলিউশন একটাই, সেটা হচ্ছে ন্যাভবারের ক্লাস তুমি কিছুদিন কাজ করলেই তোমার মনে থেকে যাবে যে ন্যাভবারের জন্য আমি কি ক্লাস ইউজ করি। ওটা তুমি কিছুদিন নিজে প্র্যাকটিস করলে 5-6টা ন্যাভবার বানালে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ন্যাভবার ছাড়াও বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্টেশন হয় এইচটিএমএল টেমপ্লেটের 100% এরিয়াতে। ঠিক আছে, 100% এরিয়ার তুমি মনে রাখতে পারবে না। তুমি একদিন কাজ করলে এইচটিএমএল ফর্মের বুটস্ট্র্যাপ লাইব্রেরিও মনে করে ফেলবে। এইচটিএমএল ফর্মের জন্য বুটস্ট্র্যাপ লাইব্রেরি কি আছে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। এই যে ফর্ম রয়েছে এখানেই ক্লাস অ্যাড হয়, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোল, এই হয় হচ্ছে এইচটিএমএল ক্লাসে। এবার প্রত্যেকটা ইনপুট ট্যাগের মধ্যেও সেম ফর্ম কন্ট্রোল অ্যাড হতে থাকে ক্লাস। তাহলে কি হয়, পুরো এইচটিএমএল ফর্মটাও তখন রেসপন্সিভ হয়ে যায়। মানে স্ক্রিন সাইজ কম বেশি হলে ওর মতো জায়গা বুঝে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। এবার এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় বলে এগুলো তোমার মুখস্থ থাকবে কিন্তু মানে কিছুদিন কাজ করলে। কিন্তু এক একটা কন্টেনারে আরো কি কি জিনিসপত্র ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা তোমার একটা সার্টেন লেভেল অব্দি মনে থাকা পসিবল, তারপরেরটা তোমার মনে থাকবে না, তারপরেরটা তোমাকে বুটস্ট্র্যাপের লাইব্রেরি দেখেই কাজ করতে হবে, সবাইকেই তাই করতে হবে। কারণ এইচটিএমএল এ তুমি ফর্ম বানানো সেটা তুমিও প্রচুর বানিয়েছো, ওটা তোমারও মনে আছে। এইচটিএমএল এ তোমাকে এখন হঠাৎ করে কেউ একজন বলে তুমি একটা আইফ্রেম ডিজাইন করো, আইফ্রেম ডিজাইন করতে গিয়ে তখন তুমি আটকে যাবে। তোমাকে আগে ভাবতে হবে আইফ্রেমটা কি জিনিস, আইফ্রেম এইচটিএমএল এর কোন ভার্সনে ছিল, এবার সেটাকে আমি কিভাবে এখানে নিয়ে আসবো, কারেক্ট? এগুলোর জন্য তখন আমাদেরকে লাইব্রেরি দেখতে হবে। বাট এই যে ট্যাগে যে বুটস্ট্র্যাপ ক্লাসগুলো আমরা ইমপ্লিমেন্ট করলাম এগুলো সবকটা হচ্ছে বেসিক লেভেল ট্যাগ, ঠিক আছে, যেটা খুব কমন ইউজ হয়। যেমন ন্যাভবারের ক্ষেত্রে এই ইমপ্লিমেন্টেশন এই ক্লাসগুলো ওয়াইডলি পপুলার। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমি এটা পাঠিয়ে দিচ্ছি প্রজেক্টটাকে, তোমরা বুটস্ট্র্যাপের পোর্শনটাকে দেখে নিতে পারবে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমরা কি মডেলের প্ল্যানিং শুরু করেছো? স্যার বলছি আমাদের যে ইয়েটা ছিল প্রজেক্টটা, হ্যাঁ। ওখানে ধরুন মডেল আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, মানে কটা মডেল ক্রিয়েট হয়েছে? আমি বলি, মডেল করেছি আমি 5টা স্যার। আচ্ছা,
পাঁচটার মধ্যে আছে ইউজার করেছি একটা, হ্যাঁ মানে ইউজারের জন্য একটা দরকার আছে। ডেস্টিনেশনের জন্য একটা করেছি, ওটা কোথায় যাবে, আর হোটেল একটা করেছি স্যার, প্যাকেজ একটা করেছি, আর হচ্ছে বুকিং মডেল একটা করেছি, মানে যেটা বুকিং হবে। হ্যাঁ বাকিগুলোতে তো তোমার ডেটা আপলোড হবে অ্যাডমিন। হ্যাঁ স্যার, একটা প্রবলেম হচ্ছে ধরুন, মানে আমার অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, কি হয়ে গেছে? অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, আর মানে ওটা ইউজার বন্ধ করে ইউজার দিয়েছি। লগইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, আর সার্চ মেথডটা করেছি। আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে, মানে ধরুন আমি একজন ইউজার হিসেবে লগ ইন করলাম, ঠিক আছে, হ্যাঁ লগ ইন করার পর যখন আমি বুকিং করতে যাবো তখন আমি, মানে ফের আমাকে লগ ইন লাগবে, ধরুন অন্যান্য সাইটে কি হয়, ধরুন যখন বুকিং করি তখন আমার লগ ইন লাগে, হুম। আমি সেই সিস্টেমটা করতে চাই, মানে সেই লজিকটা কি করবো মানে বুঝতে পারছি না। মানে তুমি এখানে চাইছো যে আগে উইদাউট সার্চে, উইদাউট লগইনে সার্চ হবে। হ্যাঁ, আচ্ছা, সার্চ হলো। আর দেওয়ার পর ধরুন একটা প্যাকেজ সার্চ করলো, প্যাকেজ হ্যাঁ দেখতে পেলো, হ্যাঁ তো প্যাকেজটা সে বুকিং করার জন্য অপশন বুক ক্লিক করলো, তখন আমার লগ ইনটি লাগবে। হ্যাঁ, তাহলে ওইখানে তোমাকে তখন সেশন চেক করতে হবে। মানে আইডি থ্রুতে। হ্যাঁ, সেশন মানে সে অলরেডি ইউজার যে সার্চ করছে লগড ইন আছে কি লগড ইন নেই, আচ্ছা। ওটাই হচ্ছে সেশন। তোমার তখন ওখানে সেশন চেক করতে হবে, কারণ যদি লগড ইন থাকে তাহলে তো ওকে প্রসেস করে দেবে ফার্দার। যদি লগড ইন না থাকে তাহলে ওকে তখন ইয়েতে পাঠাবে। তার মানে তুমি যখন ওই বুক নাও বাটনে ক্লিক করাচ্ছ ইউজারকে, বুক নাও বাটনে ক্লিক করানোর সাথে সাথে তুমি যে ফাংশনটা কল করছো, ঠিক আছে, সেই ফাংশনের ভেতরেই তোমাকে সেশন চেকিং এর লজিকটাকেও ইনক্লুড করতে হবে। যে আগে সাবমিট বাটনে ক্লিক করলে আগে চেক হবে লগ মানে সেশন এনাবেলড আছে না সেশন ডিসেবলড আছে। যে লগ ইন করেনি তার তো কোনো সেশনই নেই, তাই না? আচ্ছা। যে লগ ইন করেনি তার কোনো সেশনই নেই, সেশন ক্রিয়েটই হয়নি। আচ্ছা। তার মানে তাকে ফার্দার এগোতে দেবে না। তাকে ঘুরিয়ে এবার তুমি কোন পেজে রাখতে চাইছো রেন্ডার রিডিরেক্ট করে তাকে সেই পেজে আনতে হবে, মানে লগ ইন পেজে পাঠাতে হবে যদি সে লগ ইন না করে থাকে। আর যদি লগ ইন করে থাকে তাহলে তাকে তুমি ফার্দার আর কি প্রসেসে তুমি তার থেকে ডেটা কালেকশন করছো সেখানে ফরওয়ার্ড করবে। বোঝা গেল? তোমাকে যেরকম আমরা এইচটিএমএল ফর্ম থেকে ডেটা সাবমিট করানোর জন্য রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট করেছি, হ্যাঁ। এখানে সেই চেকিংটাতেই তোমায় সেশন চেক করতে হবে। পোস্টের চেকিং তো পরে, পোস্টের আগেই হচ্ছে সেশন। সেশন অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা, স্মৃতি সূচনা তোমাদের কি আপডেট? মডেল ক্রিয়েট হয়েছে, মডেলের প্ল্যানিং হয়েছে? স্যার মডেল ক্রিয়েট করেছি। আচ্ছা, কটা কটা লাগছে? 9টা স্যার। 9টা মডেল লাগছে? আচ্ছা, কি কি? স্যার একটা করেছি ওই ইউজারের যেটা, হ্যাঁ তারপর হচ্ছে স্যার মেডিসিন জন্য একটা, হ্যাঁ, হলো। মেডিসিনের ক্যাটাগরির জন্য একটা, আচ্ছা, ক্যাটাগরির জন্য আলাদা মডেল বানিয়েছো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে প্রেসক্রিপশনের জন্য একটা, তারপর স্যার কার্টের জন্য একটা, আর কার্ট আইটেমের জন্য আলাদা করেছি। ওটা মানে মেনলি যদি আমরা করতে যাই ওটা 5টা স্যার হয়ে যাবে, কারণ আমরা ক্যাটাগরিটা মেডিসিনে নিয়ে নিতে পারবো, আর কার্ট আর কার্ট কারণ তুমি আইটেমটা যদি একটাতেই সার্চ রাখতে পারবো। করতে চাও, হ্যাঁ, তোমার তো মেডিসিন আর মেডিসিনের ক্যাটাগরিতে একটা মডেলে না থাকলে তুমি সার্চ করবে কি করে? তুমি যখন একটা মেডিসিনের ডিটেলস আপলোড করছো, হ্যাঁ, তখন তো তুমি সেটা কোন ক্যাটাগরির মেডিসিন তো বলে দিচ্ছ, তাই না? ধরো তোমার কি ক্যাটাগরি হ্যাঁ, আছে, একটা ক্যাটাগরি আমি এক্সাম্পল হিসেবে বলছি, ধরো ক্যাটাগরি হচ্ছে ফিভার, ঠিক আছে, ফিভার। এবার ফিভারের জন্য 2-3 রকমের মেডিসিন, 4-5 রকমের মেডিসিন মার্কেটে আছে, ঠিক আছে। এবার আমি মেডিসিনের নাম জানি না, তাহলে তো আমি ক্যাটাগরি দিয়ে সার্চ করব, তাই না? আমি ধরো ফিভার বলে সার্চ করলাম, তখন আমাকে তুমি 5খানা মেডিসিনের অপশন দিলে।
আবার আমি যদি মেডিসিনের নাম জানি, আমি মেডিসিনের নাম দিয়ে সার্চ করে তো মেডিসিনের ডিটেলসই পেয়ে গেলাম, তাই না? তো ক্যাটাগরি আর মেডিসিন একটা মডেলে না থাকলে তুমি কিভাবে সার্চে রেজাল্ট বার করাবে? মানে তুমি যে প্ল্যানে কাজ করছো, তাহলে সেখানে আগে সার্চ ইমপ্লিমেন্ট করো। সার্চ ইমপ্লিমেন্ট করে দেখো তুমি কি পাচ্ছ আউটপুটে। ঠিক আছে? লগ ইন রেজিস্ট্রেশন পরে করবে, আগে সার্চটা ইমপ্লিমেন্ট করো। আচ্ছা স্যার। ঠিক আছে? সার্চ ইমপ্লিমেন্ট করে দেখো তুমি কি পাচ্ছ আউটপুট। কারণ আমার যতদূর তোমার প্ল্যানিং শুনে মনে হচ্ছে তোমার ব্যাপারটা মানে কমপ্লেক্স হয়ে গেছে। একবার স্টিল তুমি সার্চ ইমপ্লিমেন্ট করে দেখো, কারণ মেডিসিনের ক্যাটাগরি যদি দুটো একটা মডেলে না থাকে, তাহলে আউটপুট পাওয়া তো মুশকিল হবে, তাই না? একবার স্টিল আমি বলছি বলেই নয়, আগে তোমরা একবার সার্চ ইমপ্লিমেন্ট করে দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে? তারপর যদি কমপ্লেক্স বোঝো তাহলে দুটোকে একসঙ্গে মার্জ করে দেবে, মানে মডেল ক্লিয়ার করে আরেকবার একটা মডেল বানাবে যেখানে দুটো ফিল্ড একসঙ্গেই থাকবে, মানে ক্যাটাগরিটাকে ইনক্লুড করে দেবে মেডিসিনের সাথে। ঠিক আছে? মডেলস ডট পাই এর কোড কিন্তু ব্যাকআপ রাখবে, মানে নিজেদের কাছে একটা নোটপ্যাডে আলাদা করে সবাই রেখে দেবে, কারণ কখনো যদি মডেলস ডট পাই থেকে কোনো কোড ওড়াতে হয়, যাতে তোমার কাছে ব্যাকআপ থাকে। ঠিক আছে? বলছি ফাইনালটা কবে দেখবে?